বড় ভাই জাউরা কাদের, যেটাকে বলা যায় জাউরা কাদের, আর জাউরা কাদেরের বড় ভাই এই লতিফ সিদ্দিকী, দুই জাউরা, দুই ভাই, এক মায়ের ঘরে দুই জাউরা যদি বাংলাদেশে দেখেন তাহলে দেখবেন লতিফ সিদ্দিকী আর কাদের সিদ্দিকী। ওই লতিফ সিদ্দিকীকে আজকে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে 11 জনকে, লতিফ সিদ্দিকী সহ। আওয়ামী লীগের একটি গোপন বৈঠকে গ্রেফতার হয়েছেন লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকী আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কামাল হোসেন এবং জেরা খান পান্নাকে নিয়ে এই গোপন বৈঠক করতেছিল বলে ধারণা করা যায়। তো লতিফ সিদ্দিকী গ্রেফতার নিয়ে নানা আলোচনা হচ্ছে, গ্রেফতার করা ঠিক হয়নি, অনেকে বলছে গ্রেফতার করা উচিত, কারণ তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কাজ করছিলেন। আমরা একটা আলোচনা শুনেছি তার গ্রেফতার নিয়ে, এরপর কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৭১-এর চেতনাবাজদের জন্য একটি দুঃসংবাদ। ৭১-এর চেতনাবাজদেরকে আজকে গ্রেফতার করেছে প্রেস ক্লাব থেকে। বর্তমানে আছে তারা ডিবি অফিসে। লতিফ সিদ্দিকী সহ গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। আজকের এই ব্রেকিং নিউজটি নিয়ে আলোচনা করছি। আরো থাকবে আলোচনায় বাংলাদেশের সমসাময়িক আরো কিছু বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আজকের এই ব্রেকিং নিউজটি। লিখেছেন লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জন সহ 11 জন ডিবি হেফাজতে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ অন্তত 11 জনকে গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআইইউ থেকে শাহবাগ থানায় নেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতা, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে ডিআইইউ প্রাঙ্গণ থেকে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি আসাদুজ্জামান জানান ডিআইইউ থেকে কয়েকজনকে শাহবাগ থানায় আনা হয়েছে। পরে শাহবাগ থানার ওসি তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে পরবর্তী সিদ্ধান্ত হয়েছে। এর আগে সকালে ডিআইইউ শফিকুল ইসলাম মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা এবং বাংলাদেশ সংবিধান শীর্ষক গোল টেবিল বৈঠক আয়োজন করে ৭১ মঞ্চ। এই হলো ৭১ মঞ্চের আজকের ব্রেকিং নিউজ, হট নিউজ, যে ৭১ মঞ্চ নামক একটি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা, ৭১কে রক্ষা করার জন্য ডক্টর কামাল হোসেনকে প্রধান অতিথি করা হয়েছিল। আর লতিফ সিদ্দিকীকে সাবেক মন্ত্রী, ইসলাম নিয়ে বিদ্বেষীপনা, হজ নিয়ে বিদ্বেষীপনাকারী সেই লতিফ সিদ্দিকী ছিলেন এই বঙ্গ ল্যাংটা কাদের সিদ্দিকীর বড় ভাই জাউরা কাদের, যেটাকে বলা যায় জাউরা কাদের, আর জাউরা কাদেরের বড় ভাই এই লতিফ সিদ্দিকী, দুই জাউরা, দুই ভাই, এক মায়ের ঘরে দুই জাউরা যদি বাংলাদেশে দেখেন তাহলে দেখবেন লতিফ সিদ্দিকী আর কাদের সিদ্দিকী। ওই লতিফ সিদ্দিকীকে আজকে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে 11 জনকে, লতিফ সিদ্দিকী সহ। তার মধ্যে অনেকেই আওয়ামী লীগ নেতা। তারা গিয়েছিলেন প্রেস ক্লাবের মধ্যে ৭১-এর চেতনা বাস্তবায়নের জন্য, সংবিধান রক্ষা করার জন্য। যেই সংবিধান বাতিল করার পরিকল্পনা হচ্ছে, যেই সংবিধানের বাতিলের জন্য এখন তরুণ তরুণীরা মাঠে নামছে, সেই সংবিধান রক্ষার জন্য তারা গিয়েছিলেন। কিন্তু উল্টা তাদেরকে জনগণ গ্রেফতার করেছে, জনতা ঘিরে ফেলেছে। জনতার স্লোগান দিয়ে এই 24-এর বিজয়ী সেনারা গিয়ে সেখানে তাদেরকে গ্রেফতার করে প্রথমে আটকিয়ে রাখে, তারপরে শাহবাগ থানার পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে শাহবাগ থানা নেয়। সেখান থেকে তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। কারা তাদেরকে গ্রেফতার করেছে আমি একটু আপনাদের সামনে নিউজটা তুলে ধরে বিশ্লেষণে যাচ্ছি। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত রোধ, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে গঠিত এই প্ল্যাটফর্মের প্রথম কর্মসূচি ছিল অনুষ্ঠানটি। তাদের প্রথম কর্মসূচি, প্রথম দিনের প্রথম অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও গণফোরামের সাবেক সভাপতি ডক্টর কামাল হোসেন। আলোচনায় প্রথম প্রধান বক্তা হিসাবে অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধান ছুঁড়ে ফেলার পায়তারা চলছে।
এর পিছনে জামাত শিবির ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি জড়িত। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছেন। এবার শুনতে পাচ্ছেন আওয়ামী লীগের মুখে কারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, কারা সংবিধান মানে না, কারা ৭১-এর চেতনা বিক্রিকে বন্ধ করতে চায়। এখানে লিখেছে তারা জামাত শিবির, তাদের বক্তব্যে এসেছে জামাত শিবির এবং এনসিপির নাম, আর কারো নাম কিন্তু আসে নাই। জামাত শিবির এবং এনসিপি হলো আওয়ামী লীগ এবং তাদের দোসরদেরকে বাংলাদেশে নাস্তা খাওয়ানোর জন্য, সকালের গরম পরোটা খাওয়ানোর জন্য উপযুক্ত। কে? জামাত শিবির আর এনসিপি। এটা কিন্তু ইত্তেফাক পত্রিকার নিউজ। ইত্তেফাক পত্রিকাও কিন্তু তাদেরই পত্রিকা, কিন্তু বাংলাদেশের নিউজ যদি আপনি পূর্ণভাবে পেতে চান তাহলে ২-৪-৫টা পত্রিকা পড়তে হবে। একটা পত্রিকা পড়লে একঘেয়েমি হয়ে যাবে। এর আগে আমি আরো কয়েকটা পত্রিকা পড়েছি, কিন্তু ইত্তেফাকের ভিতরে আমি লেখাটাকে একটু ক্লিয়ার পেয়েছি, মানে লেখাটার ভিতরে সবার নাম পদবি কে কি ছিলেন এটা উল্লেখ করেছেন। সেই জন্য আমি ইত্তেফাক থেকে আপনাদের সাথে তুলে ধরলাম। আর ইত্তেফাকই বলছে তাদের, মানে তাদেরকে কি হেনস্থা, মানে তাদের নিজের ঘরের কথাই বলছে এই এই ইত্তেফাক পত্রিকায়। আমি দেখছি অনেকেই কমেন্টস করে আমার পাশে আছেন, আপনারা সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আব্দুস সালাম লিখেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাসুক ভাই কেমন আছেন? ভাইজান আমি সৌদি প্রবাসী, সৌদি আরব প্রবাসীদের সকলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও শুভকামনা। ইনশাআল্লাহ সৌদি আরবের প্রবাসীদের সাথে আগামী মাসের শেষে মক্কা মদিনা দেখা হবে ইনশাআল্লাহ, সেপ্টেম্বরের শেষে অক্টোবরের প্রথমে ইনশাআল্লাহ। মোহাম্মদ সজন লেগেছে তুমি মানে আমাকে গালি দিয়েছে একেবারে, মানে সে আমাকে মোহাম্মদ সুজনকে আপনারা একটু নাস্তা করাই দেন। আপনারা যারা দর্শক আছেন সরাসরি, মোহাম্মদ সুজন আমাকে বলছে তুমি খানকির পোলা, পাকিস্তানের শুয়োরের বীজ, আমাকে বলছে। আমি কিন্তু পড়লাম, আপনারা এবার তাকে কিছু পড়াই দেন। জাহাঙ্গীর আলম লিখেছে বিকাশ নূরকে নিয়ে একটু আলোচনা করেন। এটা আমি সেকেন্ড পার্ট আমি করব একটু আলোচনা। রাজা নামক একটি আইডি থেকে লেগেছে আমি সৌদি আরবে একমত। নজরাম মোল্লা কি নাজিরান মোল্লা, এখন যে মানে কঠিন নাম ভাইদের। আচ্ছা আব্দুল চলে গেছে, ভাইদের অনেকের কমেন্টস চলে গেছে, পড়তে পারি নাই, দুঃখিত। আব্দুল হাকিম লিখেছে গরম ডিম থেরাপি দেওয়া হোক। আপনারা বাকিরা মন্তব্য করবেন গরম ডিম না ঠান্ডা ডিম দেওয়া হবে। মাওলানা আমিনুর রহমান লিখেছে আলহামদুলিল্লাহ। জামিল উদ্দিন লিখেছে ওর জন্মের ঠিক নাই, যে আমাকে গালি দিছে তাই উনি উত্তর দিয়েছেন, উনি প্রতিবাদ করেছেন। আপনারা প্রতিবাদ করবেন, কারণ আমরা যখন সত্য কথা বলি, ন্যায়ের কথা বলি, ইনসাফের কথা বলি, মানে সত্যটা প্রকাশ করি, তখন আমাদেরকে গালি দেওয়ার মতন অনেক লোক এখন আছে। আপনারা সেটার প্রতিবাদ করবেন কমেন্টস করে। আপনারা অনেক হাজারো কমেন্টস লেখেন, আমার অনেক ভিডিওতে আছে 30,000, 10,000, 15,000 মানুষ লাইক দেন, 1 মিলিয়ন। অনেকটি ভিডিও এই গত কয়েকদিন যাবত দেখতেছি, মিলিয়ন মানুষ আপনারা দেখতেছেন, কিন্তু আপনারা অনেক কমেন্টস লেখেন। যারা গালি দেয় তাদের উত্তরটা আপনারা দিবেন, সেই কমেন্টস এর ভিতরে আপনারা দিবেন, কারণ আপনারাই আমাকে ভালোবাসেন, আর আপনাদের ভালোবাসাই আমরা কথা বলি। মজনুমিয়া লিখেছে ভাই জেড আই খান পান্নার দায়িত্ব ছিল আওয়ামী লীগদের ধরিয়ে দেওয়ার জন্য, মানে পান্না এখানে ছিলেন। হ্যাঁ পান্না না পান্ডা নামে ডাকবেন, পান্না ডাকলে তো ভদ্র নাম হয়ে যায়। এই জেড আই খান পান্না হলো হাসিনার আইনজীবী হতে চেয়েছিল, হাসিনার আইনজীবী হতে তাকে দেওয়া হয় নাই। আবু তাহের লেগেছে না কিছু বলার দরকার নাই, সুমন হলেই ইন্ডিয়ার বেশ, এটা বলেই চলে ইন্ডিয়া পাকিস্তান মুসলমান, কিন্তু ইন্ডিয়া মুসলমান না, এটা আমরা বলবো। আচ্ছা আব্দুল হাকিম লিখেছে আসসালামু আলাইকুম মাসুক ভাই। মোহাম্মদ সুজন লিখছে তোর মতো যারা তোর প্রশংসা করে তারাও তোর, মানে আপনাদেরকে গালি দিছে এবার, মানে আমি আপনাদেরকে আপনারা সবাইকে গালি দিছে এবার। আমার মতন যারা, তারাই আমার কথা শুনে বা তারাই আপনারা প্রতিবাদ করছেন।
আমি জাহাঙ্গীর আলম লেগেছে যে আপনাকে গালি দিচ্ছে, আপনি তার মায়ের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে কিনা একটু বলেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার এই জাহাঙ্গীর আলম ভাই আরেক গরম মানুষ, গরম কথা বলছে, গরমের উপরে গরম। আচ্ছা, প্রিয় দর্শক, আমি একটু আপনাদেরকে নিউজটা শেষ করে তারপরে আবার কমেন্টসে আসতেছি। আপনারা একটু ওই সুজন বারবার লিখতেছে, তাকে একটু গণদোলাই দিয়ে দেন, লেখা গণদোলাই দিয়ে দেন। এখানে লিখেছে এর পিছনে জামাত শিবির ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি জড়িত। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরাচ্ছেন। এইটা ছিল সর্বশেষ কথা। তার বক্তব্য শেষ হওয়ার আগেই একদল যুবক স্লোগান দিতে দিতে মিলনায়তনে প্রবেশ করে। তারা জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, লিগ দর লিগ দর, জেলেবর জেলেবর, এই ধরনের স্লোগান দিয়েছে। জুলাইয়ের যোদ্ধারা এক হও, লড়াই করো, এক স্লোগান দিতে থাকে এবং গোল টেবিল আলোচনায় ব্যানার ছিঁড়ে ফেলে। তারা ঢুকে ব্যানার ছিঁড়ে ফেলে এবং জুলাইয়ের যোদ্ধারা এক হও স্লোগান দেয়। এ সময় আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদেরকে অবরুদ্ধ করে রাখে। দুপুর 12:30টার দিকে পুলিশ এসে তাদেরকে হেফাজতে নেয়। তাদেরকে মানে 25-30 জন, বেশি লাগে না 25-30 জন গিয়ে ব্যানার ট্যানার ছিঁড়ে এদেরকে অবরুদ্ধ করে ফেলে। অবরুদ্ধ করার পরে তারপরে কি করছে, শাহবাগ থানার পুলিশ এসে এদেরকে নিয়ে যা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাম মুস্তফা বলেন, সব দলমতের মুক্তিযোদ্ধাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম, লতিফ সিদ্দিকী সাহেব এসেছিলেন কিন্তু কামাল হোসেন আসেননি। আগেই বুঝতে পারছে বুইরাকে আজকা যে প্যান খুইলা, কালা প্যান খুইলা তাকে একেবারে আলগাতরা লাগাই দিত আজকা পোস্ট অফিসের ভিতরে। ডক্টর কামাল আইলে আজকে এই বুইরার কথা মনে আছে 18 সালে কি বলেছিল, শিবিরকে দায়িত্ব দিলে আর্মি লাগবে না, তারাই একটা সুন্দর নির্বাচন দিতে পারবে। কত সুন্দর করে শিবিরের ভিতরে ঢুকছিল, জামাত শিবিরকে নিয়া, বিএনপিকে নিয়া মহাজোট মহানির্বাচনী ক্যাম্পিং কইরা তারপরে 6টা আসন বিএনপি কে দিল। জামাত তো একটাও পাইল না। 18 সালের নির্বাচনের কথা মনে আছে? এই বুইরা শয়তান কামাইল্লা এই কাজটা করেছিল এবং হাসিনার সাথে গিয়া ঝগড়া ঝাঁটি কইরা মানে উচ্চা চলে আসছে, খাবো না, হ্যাঁ আমাদের দাবি না মানলে, কেমন একটা নাটক করেছিল। মানে ভারত হাসিনা কামালের ভিতরে মানে বিরাট একটা গেঞ্জাম লাগাইয়া, মানে একটা বিরোধী শক্তি দেখাইয়া মানে কামাইল্লারে বানাইছিল বিএনপির মহাসচিব। আর বিএনপির মহাসচিব হয়ে গেছিল কামাইল্লার কি পেশ সচিবের দায়িত্ব পালন করছিলেন তখন ফখরুল ইসলাম আলমগীর। কথাটা আপনাদের মনে আছে? যাদের বয়স মোটামুটি 25-30 হয়েছে, 18 সালের নির্বাচনের কথা আপনাদের মনে আছে। 18 সাল কিন্তু একবারে কম হয় নাই, দেখতে দেখতে 18 সাল এখন এই 25 সাল, প্রায় 7 বছর আগে। এই 18 সালে কামাইল্লার এই নাটক আপনারা অনেকে দেখছেন। এই ডক্টর কামাল আজকা যায় নাই ভয়ে, সে টের পাইয়াছে, সে বুঝতে পারছে ওখানে গেলে তাকে ল্যাংটা করানো হইব। তাকে মানে আজকা যদি পাইতো এই পোলা পাইন কামাইল্লাকে, তাইলে কামাইল্লাকে কিন্তু একটা গণদোলাই দিত বলে, আর ওই গরম ডিম শাহবাগ থানা আর ডিবি দেওয়া লাগতো না, ওখানেই দিয়া দিত গরম ডিম পোলা পানি। আমি দেখছি যে এখানে সুজন হলো হিন্দুদের বিষ, মানে ওই সুজনকে উনি লিখেছে। তারপরে খুরশেদ আলম লাকসিমপুর থেকে লিখছে, লতিফকে থেরাপি দেওয়া জরুরি। আপনাকে ধন্যবাদ। এমডি আলম লিখেছে, এই বুইরা ছিল একজন সুন্দর নাট্যকার। কি এই বুইরা ছিল একজন সুন্দর নাট্যকার। এস এম মুর্শেদ লেগেছে, যারা ফেসিবাদের দোষর তারাই আপনাকে গালি দিবে, এটা আমরা সবাই বুঝি, আপনি এগিয়ে যান, দুঃখ করিবেন না। ভাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা দিয়ে ভাই কথাটা লেগেছে। শাহাদাত লেগেছে, বিএনপি যদি ক্ষমতা আসে আমরা বাংলাদেশে হাসিনাকে ফিরিয়ে আনবো, আনার পরে তার মুসলেখা নিব, যেন রাজনীতি না করতে পারে, তার বিচার করব না। বিএনপি হিংসা তো রাজনীতি করে না।
আর শাহাদাত ভাই একটু বিএনপি মানে বিএনপিরা আসলে একটু ইয়ে দিয়েছে, কি বলে, একটু মলম দিয়েছে, কাটা গায়ে লবণ দিয়েছে। উনি উনি আসলে বিএনপি করেন না, উনি বিএনপির পক্ষ নিয়ে বিএনপির একটু বদনাম করলেন, মানে বিএনপি কে একটু কি বলে না মস্কারি করলেন আর কি। আব্দুল করিম লিখেছে এই বুইরা খাটাসদের ভারতের এই রয়ের, আচ্ছা আব্দুল করিম ভাই চলে গেছে আর পুরাটা পড়তে পারলাম না। মিলন ইসলাম লিখেছে মাসুক ভাই আমাদের এলাকায় নতুন করে আবার জুলাই যোদ্ধা হয়েছে, সে আগে ছিল ছাত্রলীগ এখন বিএনপি করে জুলাই যোদ্ধা বানিয়ে সে জামাত বিএনপি বিরোধিতা করেছিল, কিভাবে জুলাই যোদ্ধা হয়। অসংখ্য ধন্যবাদ। জি, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে এই জুলাই যোদ্ধা নামে ঢুকে যাচ্ছে বিএনপির ভিতরে, জামাতের ভিতরে। আপনারা সেইগুলা একেবারে দুই চোখ দিয়া ভালো করে নজরে রাখবেন এবং তাদেরকে উলঙ্গ করে দিবেন যে তোরা ছিলি খুনি, তোরা ছিলি স্বৈরাচারের দোসর, তোরা কি করে এখন জুলাই যোদ্ধা হলি। মাহবুব হুসাইন লিখেছে আমি চিন্তা করেছি বিএনপি আসলে চাঁদাবাজি বেড়ে যাবে। মফিজ লিখেছে আওয়ামী লীগের লাইসেন্স থাকলে আমার কাছে পাঠান, ওর গুহা লাল করার দায়িত্ব আমার। মফিজ ভাই একেবারে গরম মানুষ, কোনো ইয়া হবে, গরম ফাইটার আর কি। আচ্ছা, শাহাদাত লেগেছে আমার স্ত্রী ছাত্রলীগ সহসভাপতি, তারে কি আমি ধরিয়ে দিব কিনা বলেন আপনারা সবাই। ভাই এইটা মানে আপনার ওয়াইফ কে ধরিয়ে দিবেন পরে তো আপনি নিজেই কান্নাকাটি করবেন একলা একলা। একলা একলা আপনার কান্নাকাটি করার দরকার নাই, ওনাকে ওই হাউজের কাজে লাগান, ভাবিকে ওই বলেন যে বাচ্চা কাচ্চা দেখাশোনা করতে আর ঘরের রান্না বান্না করতে, ঘর পরিষ্কার করতে, বিছনা পরিষ্কার করতে, এইটাই ভালো। ওনাকে আপনি ধরানোর দরকার নাই, উনি বড় কোনো নেতা না। আমরা বড় বড় অপরাধকারীদেরকে ধরতে চাই, ছোট ছোটকে ধরা এতটা জরুরি না। কবি শহীদ ভাই লিখেছে ধন্যবাদ মাসুক ভাই তাৎক্ষণিক আলোচনা করার জন্য, আল্লাহ ভালো রাখুক আপনাকে। শহীদ ভাইকে সেলুট। এমডি ইসলাম লিখেছে যে দেশের মানুষ নিজ দেশের বিরুদ্ধে কাজ করে তাদের নিয়ে দেশে কেমনে চলে, আমরা বাঙালি জাতি সামান্য টাকা দিয়ে বিক্রি হয়ে যায়, এটা বড় দুঃখজনক। আসলেই সত্য, বড় দুঃখজনক। 100 টাকা 500 টাকা কেউ চা খাওয়াইলে কয় আমি ভোট দেবো আপনাকে, এরপরে যদি আরেকজন এসে 1 কাপ দুধ খাওয়া কয় আপনাকে ভোট দেবো, আরেকজনে যদি আইসা কয় 1 কাপ সর খান তাহলে বলে আপনাকে ভোট দেবো। মানে ভোটের টেকা নে খায় আর ভোটের চরিত্র পাল্টা। আর এই চরিত্র পাল্টানোর জন্য বাংলাদেশে 24-এ এই বিজয়ের পরে আমরা দেখছি রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, ঠেনা গাড়ি চালক, গরিব মায়েরা, ভিক্ষুক মায়েরা ভিক্ষা করে বাচ্চাদেরকে খাওয়াইছে, যার কারণে আমরা সেই বদনামটা বাংলাদেশ থেকে চলে গিয়েছে বলে আমি মনে করি। 24-এর যুদ্ধে আমাদেরকে একাত্মতা করে দিয়েছে, একসাথে করে দিয়েছে। এখন আর ওই চিন্তাটা করবেন না যে ওই যে টাকা দিয়ে বুট কিনা ফেলবে। ডাকসু নির্বাচনে একটা ফলাফল আসবে, ডাকসু নির্বাচন নিয়ে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হওয়ার পরেও একটা ভালো নির্বাচন বাংলাদেশের জন্ম হচ্ছে, যে নির্বাচনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে। যত একজন আরেকজনকে দোষারোপ করুক না কেন, ডাকসুতে আমরা দেখতে পেলাম যে সব ভিপি প্রার্থীরা যারাই পাশ করবে তারাই মাদ্রাসার ছাত্র। প্রত্যেকটা মানে মেইনলি 6টা দলের ভিপি প্রার্থী, মেইন 6টা দলের 6 জন ভিপি প্রার্থী মাদ্রাসার ছাত্র। ছাত্র দলের যে ভিপি প্রার্থী সামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র, সাদিক কায়ুম এই যে চট্টগ্রামের বাইতুশরফ মাদ্রাসার ছাত্র, এরপরে আব্দুল কাদের এক মাদ্রাসার ছাত্র, তারপরে চরমুনাইয়ের যে সে মাদ্রাসার ছাত্র, একেবারে 6 জন শিষ্য, ভালো ভালো দল থেকে যে 6 জন দাঁড়াইছে 6 জনই মাদ্রাসার ছাত্র। হ্যাঁ, এই মাদ্রাসার ছাত্রদের ভিতরেই কিন্তু একজন না একজন ভিপি হবে, যেই দলেরতেই হোক। তাহলে মাদ্রাসা বা ইসলাম কিন্তু এখানে বিজয়ী হচ্ছে। আপনারা ভাববেন না যে এখানে ছাত্রদল পাশ করে ফেললে মানে একেবারে ইসলাম বিরোধীরা যাবে না। তারা যেহেতু মাদ্রাসায় পড়ে আসছে, তাদের মনের ভিতরে কিন্তু ইসলামের একটা লালন জাগরণ। তারা কিন্তু ইন্টার পাস করছে মাদ্রাসা থেকে, এটা কিন্তু কচি মনটা ছোটকাল থেকে প্রাইমারি, হাই স্কুল, কলেজ
তারা শেষ করে এরপরে ইউনিভার্সিটিতে সরাসরি এসে তারা ভর্তি হয়েছে। তাই আগামী এই যে পার্লামেন্টটা একটা আমাদের দেশের সেকেন্ড পার্লামেন্ট যেটা ডাকসু, সেই সেকেন্ড পার্লামেন্টে মাদ্রাসার ছাত্ররা যাচ্ছে, ইসলামের পক্ষের লোকেরা যাচ্ছে। আমি আশাবাদী যে এই ডাকসু ইতিহাস সৃষ্টি করবে ডাকসু জীবনে, যে সব মাদ্রাসার ছাত্ররা প্রার্থী এখানে এবং পাশ করবে, প্যানেলের বেশিরভাগ থাকবে মাদ্রাসার ছাত্ররা। মেয়েরাদের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই মেয়েরা যে কোনো দল থেকে দাঁড়াইছে, বামপন্থী দু চারটা ওই যে রাতের শাহবাগী আছে, রাতের ওই যে শাহবাগে চিল্লাইন না গ্রুপের দু চারটা আছে, এটি পাশ করবে না, এটির কোনো ভোট নাই। কিন্তু ভোট হলো ছাত্র দল আর ছাত্র শিবিরে। ছাত্র শিবিরের 4টা মেয়ে আছে, ছাত্র দলে বেশ কয়েকটা মেয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এদের কথাবার্তা কিন্তু দেশপ্রেমী, এবং তারা কিন্তু দেশপ্রেম নিয়ে কাজ করবে। তরুণ তরুণীদের মনের কথা তাদের ভিতরে থেকে প্রকাশ পাচ্ছে। এখন পাশ করবে ছাত্র শিবির অথবা ছাত্র দল, দুইটার একটা পাশ করবে, এটাই কন্টেস্ট হবে, মূল কন্টেস্টটা। তো এই মূল কন্টেস্টের ভিতরে যারা আসবে আমার কাছে সবাইকে ভালো মনে হচ্ছে। আমি খুব আশাবাদী, আমি খুব আনন্দিত যে এবারের ডাকসু নির্বাচনের ফলাফলটা আমাদের মনের একটা ফলাফল হবে। আমি আপনাদেরকে এই যে ঘটনাটা আজকে ঘটেছে, এই লতিফ সিদ্দিকী জনতার হাতে গ্রেফতার, হেডলাইন আমি করেছি, এটার নিউজটা আমি শেষ করে তারপরে আপনাদের কমেন্টস পড়ছি এবং আরো কিছু আলোচনা আমি করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সব দলমতের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। আচ্ছা, এখানে এরপরে রমনা বিভাগের এডিসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে ভ্যানে তুলে নিয়ে যায়। ঘটনাস্থলে একটি ভাঙ্গা টেবিল পরে থাকতে দেখা যায়। মিলনায়তনে অংশগ্রহণকারীদের পাশাপাশি কিছু লোককে হট্টগোল করতে দেখা গিয়েছে। এটাই ছিল নিউজটা এখানে এই শেষ পর্যায়ে আমি ছিলাম। এই নিউজটার পরে আজকে বোঝা যাচ্ছে যে হাসিনার ল্যাংটা বাহিনী আর দাঁড়ানোর সুযোগ নাই। বাংলাদেশের রাস্তাঘাটে কোথাও হাসিনার ল্যাংটা বাহিনীকে দাঁড়াতে দেওয়া হবে না এবং তরুণ তরুণীরা দাঁড়াতে দিবে না। আজকে মাত্র 20-25 জন গিয়ে, কারণ ওরা ছিল হয়তো বা এইরকম 15-20 জন, ওরাও মানে যাদেরকে দাওয়াত দিয়েছে ভয়ে সেখানে কিন্তু আসে নাই। ছাত্র শিবির বা এনসিপি তারা আসতে পারে সেই ভয়ে কিন্তু কামাল হোসেন আসে নাই। এখন কিন্তু ছাত্র শিবির বা এনসিপির ব্যানারে যায় নাই, ওরা জুলাই অভ্যুত্থানের যোদ্ধা হিসাবে স্লোগান দিয়ে গিয়েছে। এখন ভিতরে নিশ্চয়ই তাদের মধ্যে এনসিপি বা ছাত্র শিবির এরকম কিছু লালন করেছে বা জামাত লালন করেছে, এরকম কিছু মানুষ হবেই, এটা সত্য। আমরা বুঝি যে যেই স্লোগানই দোক ওইটার ভিতরে অন্য ব্যানারে গেলেও তারা মানুষ কারা। আমি দেখছি ইকবাল আহমেদ লেগেছে শুধু ডিম থেরাপি দেওয়া হোক, শুধু ডিম থেরাপি দেওয়া হোক, আর কিছু দিতে মানা করছেন ইকবাল আহমেদ ভাই, কারণ ওনার হয়তো মায়া লাগছে। এর আগে উনি লেখছে লতিফ নাস্তিক। ফয়েজ খান লেগেছে সংস্কার হলো না, বিচার হলো না, পাচার করা টাকা উদ্ধার হলো না, কি অলিগাররা বিচারের আওতায় এলো না, কিন্তু নির্বাচন এসে গেল, কি হবে এই নির্বাচনে? আপনারা কি রুটম্যাপটা দেখেছেন? আমি কিন্তু নির্বাচনী রুটম্যাপটা পরে তারপরে আপনাদের কাছে এসেছি। নির্বাচনী রুটম্যাপটা হলো মূলা ঝুলাইছে আজকে নির্বাচন কমিশনার। নির্বাচনের একটা মূলা ঝুলানো বুঝেন তো না? আপনাদের এলাকায় প্রত্যেক এলাকায় বলে সম্ভবত মূলা ঝুলাইয়া রাখছে সামনে। হ্যাঁ, নির্বাচনী যে রুটম্যাপ দিয়েছে এটা একটা মূলা ঝুলাইছে, যে ডিসেম্বর মাসে তারা নির্বাচনের ডিক্লার করবে, দিন তারিখ দিবে, আর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। আর আজকে তারা বলেছে যে 15ই সেপ্টেম্বরের ভিতরে যারা নতুন দল তাদেরকে অ্যাপ্লিকেশন, তাদের কার্যক্রম শেষ করবে। এই যে একটা ঢিলে ঢালা রুটম্যাপ আজকে দিয়েছে নির্বাচন কমিশন, এই ঢিলে ঢালা রুটম্যাপে বলে না যে বাংলাদেশের এই ঢিলাঢালা রুট ম্যাপে মানুষকে, রাজনীতিবিদদেরকে মূলা ঝুলানো ছাড়া আর কিছুই আমি দেখতে পাই নাই। আমি এমন কোন শক্ত, গতকাল আমি ভেবেছিলাম আজকে তারা বুঝি শক্ত কোনো অবস্থানে থাকবে, শক্ত কোনো রুট ম্যাপ বলতে একেবারে নির্বাচনী দিন তারিখ এটা সেটা তারা একেবারে অনেকটাই প্রকাশ করে ফেলবে, কিন্তু না, তারা বলছে যে করবে,
এই যে আসন এরিয়া বন্টন নিয়ে তারা এখন ব্যস্ত। আসন বন্টন এরিয়া 15ই সেপ্টেম্বরে তারা প্রকাশ করবে, 30শে সেপ্টেম্বরে এটা অনলাইনে পাওয়া যাবে। এই সমস্ত মানে এই ঢিলা ঢালা কথা, মূলা ঝোলানোর কথা, এই নিয়ে নির্বাচন নিয়ে এই কারণে আমি মাথা ঘামাচ্ছি না। আমি মাথা ঘামাচ্ছি যে স্বৈরাচারদেরকে বিচার করেই নির্বাচন হবে। ডিসেম্বরের ভিতরে অনেক ঝুলে যাবে, মূলার পরিবর্তে আওয়ামী লীগ অনেক ঝুলানো হয়ে যাবে ডিসেম্বরের ভিতরে। আর ওই ঝুলানের পরেই নির্বাচনের ডিক্লার দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস যেতই বেকুব সাজ্জা থাকে, আসলে মানুষটা বেকুব না। মানে আমরা বলি না যে হ্যাঁ তো কিচ্ছু বুঝে না, আসলে ইউনূস সব বুঝে এবং তার সব পরিকল্পনা বাস্তবায়ন করবে, কিন্তু সে ভাবটা ধরে যে সে কিছু বুঝে না। মানে আপনাদেরকে ঢিলা দিয়া, আপনাদেরকে হই হুল্লা যাতে না করেন এই জন্য থামাই দিল আর কি। বিএনপি বা আরো কিছু দল নির্বাচন চাচ্ছে না, এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস একটা মূলা ঝুলাই দিল। নির্বাচন কমিশনার রুটম্যাপ দিচ্ছে, বৈঠক করছে, বিভিন্ন দলের সাথে সীমানা ঠিক করতেছে, এই আর কি নির্বাচন। এইগুলা নির্বাচন না। নির্বাচন যদি ডিসেম্বরে তারা ডিক্লার দিবে বলছে, ডিক্লারও হবে ডিসেম্বরে, বাস্তবায়ন হবে কিনা ফেব্রুয়ারিতে এটা নিয়ে সন্দেহ আছে। ডিক্লারের পরে আরেক গন্ডগোল, আরেক হট্টগোল, আরেক সমস্যা তৈরি হবে। ডিক্লারের পরে নির্বাচন কমিশনাররা ওই দিন দেখবেন যে ওইখানে ঘুমাইতেছে, এরা বাইরিতে পারতেছে না, কারণ ওদেরকে ব্যারিকেড দিয়ে ফেলবে। চরমুনাইর যেই পাগড়ি যদি একবার মানজায় বাজে, আর যেই বাঁশ থাকে চরমুনাইয়ের হাতে, মাহফিলের বাঁশ, মাহফিলে হেরা লক্ষ লক্ষ বাঁশ জমে, আর এই বাঁশ কাইটটা হাতে লইয়া বরিশাল থেকে লঞ্চ বইরা আসবে। আর তারাই তো এনাফ, জামাত তো ওই এক্সট্রা হিসাবে ওই মগবাজারই অপেক্ষা করবে যে চরমুনাই দিয়ে তো কাম শেষ, আমরা যাবো কি করতে। আর এনসিপির হাসনাতের গরম বক্তব্য তো আছেই, রক্ত গরম হাসনাত আব্দুল্লাহ। ওই হাসনাত আব্দুল্লাহর রক্ত গরমের বক্তব্য চরমুনাই তারা একাই নির্বাচন কমিশনারদের ওই দিন আর বউয়ের ভাত খাওয়া লাগবো না। দেখবেন ওই দিন রেস্টুরেন্ট থেকে ওই যে ইয়া কইরা চরমুনাই তারাই খিচুড়ি টুচুরি পাকাইয়া লইয়া যাইব, কই বলে আপনারা খান, ভিতরে খান, আজকার ঘরে যাইয়েন না, ম্যাডামের সাথে আজকার দেখা হবে না। এই হবে নির্বাচন কমিশনের যেদিন নির্বাচন ডিক্লার হবে। এটার একটা অগ্রিম কথা আমি বলে রাখলাম, ডিসেম্বরে এটার ফলাফল দেখতে পাইবেন। গাছ লাগাইলে তো 3 মাস লাগে ফল, মানে কাঁচামরিচ খাইতে 3 মাস লাগে না, টমেটো খাইতেও তো 3 মাস লাগে নাকি, লাউ খাইতে 3 মাস লাগে না। আমি তো লাউ খাই, কাঁচামরিচ খাই আমার বাগানের। এই যে বৈশা আছি, এই যে একটা রুম পরেই, রান্নাঘরের পরেই কিন্তু আমার বাগান, পিছন সাইডে, চেয়ারের পিছন সাইডে, হ্যাঁ, সামনের সাইডে হলো রাস্তাঘাট, মানে সামনের দিকে মেন বাইরে হওয়ার, আর পিছনের দিকে আমার কিন্তু লাউ, কুমড়া, কচু, এইগুলা কিন্তু আমার ওয়াইফ চারা লাগা। তো একটা চারা লাগাইয়া খাইতে কয় মাস লাগে? 3 মাস লাগে, 6 মাস লাগে। নির্বাচন ডিক্লার হইব আর কয় মাস বাকি আছে? 3 মাস না, আনুমানিক না? অগাস্ট তো শেষ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মাঝখানে 3 মাস। ওকে, আমরা মাঝখানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে 3 মাস দেখি, মাঝখানে 3 মাসে একটু হজ উমরা যা আছে একটু ঘুরা লন, নির্বাচন করবেন তো আপনার যা কিছু আছে বেড়ানি টেরানি শেষ করেন। 3 মাস পরে আসিতেছে নির্বাচন, আমরাও আসিতেছি বাংলাদেশে, আমরাও দেখবো আইসা ইনশাল্লাহ নির্বাচন। হ্যাঁ, নির্বাচনে আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। এখানে অনেক গুরুত্বপূর্ণ অনেক কমেন্টস পড়তে পারি নাই। এমডি রুবেল ভাই লিখেছে, এইসব ভুয়া মুক্তিযোদ্ধাদের রাজাকার দেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, এদেরকে কঠিন হাতে দমন করতে হবে। সুমন ভাই লিখেছে, লতিফ সিদ্দিকী কুলাঙ্গার, নাস্তিক, মুরতাদ, জারস সন্তান, নর্দমার কীট হলো কি জন্মগত ভাবেই জঙ্গি রাষ্ট্র ইন্ডিয়া, গুপ্তচর, দালাল, রাজাকার, জঙ্গি, মীর জাফর, বেইমান, ইন্ডিয়ার বাকশাল, রর এজেন্ট, দেশদ্রোহী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা প্রাইমারি স্কুলের যদি একটা কবিতায় দিয়ে ফেলা যায়। এই যে এমডি সুমন ভাই কোত্থেকে লেখছে আমি জানি না, কোন দেশে থাকে উনি, ইউটিউবে লেখছে উনি, ইউটিউবেরই সবাই লিখতেছেন, ফেসবুকে কম, ইউটিউবের লেখাই আমি বেশি দেখতেছি, কারণ ইউটিউব দেখলে চিনা যা লাল তো। আর এখানে লিখেছে রুবেল লিখেছে, বাংলাদেশের আসক্তি আজান দিতে আছে এমন সবাই লাইভ শোনা যায় না। কি বাংলাদেশের আসক্তি আজান দিতে আছে এমন সবাই লাইভ শোনা যায় না, কথাটা আমি বুঝতে পারি নাই ভাইজান, কি লিখেছেন আরেকটু যদি বুঝিয়ে লেখেন। আলমগীর আজাদ লিখেছে, সব তুমি
বুঝো পাগল, আমাকে বলতেছে পাগল। আলমগীর আজাদ আরেক নতুন পাগল জন্ম হয়েছে, কি লেখছে, সব তুমি বুঝো পাগল, সব তুমি বুঝো পাগল। এটা দিয়ে কি বুঝছেন আপনারা, কি বুঝছেন? এই আলমগীর আজাদকে একটু জিজ্ঞাসা করেন তো আপনারা কি বুঝছেন। এমডি ইসলাম লেগেছে, মাসুক ভাই আপনার কাছে একটা কথা জানতে চাই, তবে বলাটা আমার ঠিক হবে না, হলেও আওয়ামী লীগ যেভাবে দেশ ছাড়া হয়েছে, বিএনপি সেভাবে হলে তারপর নির্বাচন মনে মনে হচ্ছে ইতিহাস বিএনপির অনেক কিছু জনগণের সামনে এসেছে। ভাই, বিএনপি অনেক বড় দল, অনেক নেতাকর্মী আছে, অনেক দর্শক সমর্থক আছে, এখানে অনেক বিএনপির নেতাকর্মী আমার সাথে যুক্ত আছেন। তো বিএনপি কে আওয়ামী লীগের মতন আপনারা দিল্লি পাঠাবেন কোথেকে? বিএনপির বাড়ি তো দিল্লি না, বিএনপির অন্য দেশের কোনো ইয়া না, এজেন্ট না। আওয়ামী লীগ জন্ম হয়েছে ভারত দিয়া, ৭১ করছে ভারতরা, ভারত যুদ্ধ কইরা ৭১ বানাইয়া আওয়ামী লীগের শেখ মুজিবরে বাংলাদেশে প্রেসিডেন্ট করছিল। বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো সেনাবাহিনী ছিলেন, ক্যান্টনমেন্টে ছিলেন, উনি তো অন্য দেশ থেকে আসেন নাই। তো বিএনপি কে আপনি ভারতে পাঠাই দিবেন, ভারতে চলে যাইব, এমনটা বলা আমার পক্ষে ঠিক হবে না, এবং আমি মনে করি না এটা ঠিক কথা বলছেন। হ্যাঁ, কিছু কিছু নেতা আছে, কিছু কিছু নেতা আছে তারা ভারতের দালালি করছে, এটা ওপেন। কিছু কিছু নেতা, ফজু পাগলা শেষ, রুমিন ফারহানা শেষ, আর কেডা শেষ হয় সামনের দিকে দেখেন। ফজু পাগলার পক্ষে কে দাঁড়াইছে জানেননি? দাঁড়াইছে গোলাম ময়লা, গোলাম ময়লা। বাকি নামটা আপনারা লেখেন, কারণ এটা ইলিয়াস ভাই দিছে তো নামটা গোলাম ময়লা, ময়লা নামটা এখন ভালো পরিষ্কার সবার কাছে, সবাই চিনতে পারছে। হ্যাঁ, এই ফজু পাগলার পিছনে আজকে দেখলাম বিপি নুরুল হক নূর ভাই একটা স্ট্যাটাস দিছে। বিপি নুরুল হক নূর ভাই কে আমরা একটু উপরে তুলি, পরে উনি দাপুস কিরা নিচে পড়া যা, একটু উপরে তুললে দাপাস কিরা নিচে পড়া যা। এটা যে উনার কোন রোগ, মির্কি বেরাম আর কি, এটা দাপাস কিরা পড়া যাওয়া। মানে উনি কিন্তু ইসলামী দলগুলার সাথে গিয়ে ভালো সম্মানই হয়েছিল, আমরাও সম্মান দিয়া ওনাকে একটু, যেহেতু ডাকসুর কঠিন সময়ে ভিপি হয়েছে, ছাত্র শিবির, ছাত্র দল, ইসলামী আন্দোলন সবাই ভোট দিয়ে তাকে ভিপি বানাইছিল, কারণ ছাত্রলীগের বিরুদ্ধে সে দাঁড়াইছে, ছাত্র শিবির দাঁড়ায় নাই, ছাত্র দল দাঁড়ায় নাই। তাইলে বিপি নূরকে ছাত্র দল ভোট দিয়েছে, ছাত্র শিবির ভোট দিয়েছে, ইসলামী আন্দোলন ভোট দিয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আছে সবাই ভোট দিছে, যাতে করে আওয়ামী লীগ না আসে, ছাত্রলীগ না আসে। সে এখানে ভিপি হইল, তা আরো কয়েকজন তার পাশ করলো, বাকিগুলা তো জোর করে নিয়ে গেছে আমরা জানি। কিন্তু সে এই জিনিসটা ধরে রাখতে পারে না, কিছুদিন উপরে উঠে আবার দাপাস, কিছুদিন উপরে উঠে দাপাস, কিছুদিন উপরে উঠে দাপাস। এটা যে তার কি রোগ, এটা আমি নুরুল হক নূর ভাইয়ের বুঝতে পারলাম না। কারণ নুরুল হক নূর ভাই আমার লগে লাইভ টক শো করেছিল। হ্যাঁ, ওই তার লাইভ টক শোতে সাথে কে ছিল জানেননি? ওই যে ইয়া প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এখন কারাগারে আছে, মানে ওই 7 দিনের রিমান্ডও পাইছে। এই কলিমুল্লাহ আর উনি ছিলেন একই সাথে টক শোতে। তো উনি ভালোই কলিমুল্লাহর বিরুদ্ধে বললো, আওয়ামী লীগের বিরুদ্ধে বললো, কলিমুল্লাহ বললো, আমরা সবই শুনলাম। কিন্তু সর্বশেষ দেখি যে কলিমুল্লাহর রাস্তায় নুরুল হক নূর হাঁটে, মানে কলিমুল্লাহর দিকে চলে যা। তো এই যে নাটকীয় টকশু মকশু করা, মানুষ তো ধরে ফেলে। মানুষ, আপনি যদি নাটক করে টকশু করেন, টকশুতে আইসা বোমা ফাটান আওয়ামী লীগের বিরুদ্ধে, পরে তলে তলে আওয়ামী লীগের কাছে যান, রাতে দেখা করেন, একসাথে বিরিয়ানি খান, প্যাকেট নেন, হাদিয়া নেন, গিফট নেন, এটা নেন সেটা নেন, তখন তো মানুষ ধৈরা ফেলে। তো নুরুল হক নূর ভাইয়ের দলটা একটু উঠতেছিল, এটাকে নষ্ট করে ফেলছেন। এই যে কি কি আফিদি না, ওই যে ইউটিউবার, হ্যাঁ, তৌহিদ আফিদির পক্ষ নিয়ে একেবারে নুরুল হক নূর ভাই শেষ। তৌহিদ আফিদির বাপ একটা ডাকাত, মাই টিভিটা দখল করেছে। মাই টিভি কোনো তৌহিদ আফিদির বাপ মালিক না, মাই টিভির ওই ইয়ে করতেন, এডিটিং এর কাজ করতেন তৌহিদ আফিদির বাপ। এডিটিং এর কাজ করতে করতে মাই টিভির মালিক ছিল একটা মহিলা, আর সেই মহিলার থেকে জোর করে দখল করে নিয়ে গেছে, সে দখল করে নিয়ে বুক করতেন আর কি মাই টিভি। এখন আমরা তো সেই মহিলার সাক্ষাৎকার পাইলাম, সেই মহিলার সাক্ষাৎকার দিচ্ছেন ইলিয়াস ভাই। তো মাই টিভি তার বাবা কেমনে দখল করছে সবকিছু পাইলাম। এমন একটা খারাপ বাপ পুলার পক্ষে কিভাবে বিপি নুরুল হক নূর ভাই যা, এই প্রশ্নটা আপনাদের কাছে আমার।
আপনারা যারা লাইভে আছেন, নুরুল হক নূর ভাই কেন গেলেন তৌহিদ আফ্রিদি ইউটিউবার এবং তার বাপার পক্ষে? কেন গেলেন? আপনারা কি মনে করেন? আপনারা একটা করে কমেন্টস লেখেন, আপনাদের কমেন্টস গুলা পড়ে তারপরে বিদায় নেব। এখানে ফরহাদ মোল্লা লিখেছে, মাসুক ভাই আওয়ামী লীগের সমর্থন কি কম ছিল? বিএনপি জনগণের সমর্থন হারালে তাদেরকেও পালাতে হবে। মানে আওয়ামী লীগের এত সমর্থক ছিল, তারা পালাইছে। বিএনপির সমর্থকের চাইতে আওয়ামী লীগের সমর্থক বেশি ছিল উনি বলতেছে, তারপরেও পালাইছে। আর যদি বিএনপি আওয়ামী লীগের মতো আচরণ করে তারপরেও তাদেরকেও পালাতে হবে। ফরহাদ মোল্লা নামক একজনে লিখেছে, উত্তরটা আপনারা লিখবেন, আমি কিছু লিখছি না, দর্শকরা লিখবেন ফরহাদ মোল্লার কথা সঠিক না বেঠিক। যদি সঠিক হয় আপনারা হা লিখবেন, আর বেঠিক হইলে না লিখবেন, তাতেই বোঝা যাবে ফরহাদ মোল্লার পক্ষে আপনারা না বিপক্ষে। এমডি ইসলাম আবার লিখেছে একটা জিনিস দেশের প্রতিটি মানুষ মনে রাখতে হবে, বিএনপি নাম এখন ও আছে একমাত্র জিয়াউর রহমানের কারণে, সেটা কি বিএনপি রাখতে পারবে? প্রশ্ন করেছেন। এখানে মিলন ইসলাম লিখছে, ইনশাল্লাহ এবার ভোটে জিতবে দাঁড়িপাল্লা 100 ভাগ, সকল দলের সময় শেষ, এখন জামাত শিবিরের বাংলাদেশ। আমি এই মুহূর্তে দেখছি লিখছেন ফয়েজ খান লিখেছে, কেউ যদি ভারতের ফাঁদে পা দেয় তাহলে সে দল সবকিছু হারাবে। তারপরে হজরত আলী লিখেছে, আপনি কি খবর জানেন ভাই, ইন্ডিয়ার মোদি অমিত শাহ দুজন পথে করতেছে? আপনি কি খবর জানেন ভাই, ইন্ডিয়ার মোদি অমিত শাহ দুজন পদ করতেছে না দুজন পদ হারাইতেছে? কোনটা? আমি তো জানি ভারতের নরেন্দ্র মোদীর চেয়ার এখন নড়াচড়া করতেছে, আরব সাগরে কখন পইরা যা বলা যায় না। নয়া দিল্লির অবস্থা খারাপ, অমিত শাহর অবস্থা খারাপ, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুইটাই বাদ পড়তে পারে, এটা আমি জানি। উনি কি লেখছে আমি বুঝতে পারি নাই, উনি কি ওইটা লিখেছে না অন্য কিছু লিখেছে, ওই ভাই বলতে পারবে। আপনারা সবার প্রতি ভালোবাসা আন্তরিকতা থাকলো, কেটিভি 24 এর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আজকের স্পেশাল এই লাইভ টক শোতে। আবারও ইনশাল্লাহ রাতে আলোচনা শুনেছেন, সেটা বুঝতে পেরেছেন লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা উচিত হয়েছে কিনা? আমি বলি অবশ্যই উচিত হয়েছে। এদেরকে যদি আরো আগে গ্রেফতার করা হতো তাহলে হয়তো আজকে এই বৈঠক করার সুযোগ পেত না। লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী যারা আছে, মনে রাখতে হবে এরা আওয়ামী লীগের দূষর, এরা আওয়ামী লীগের লোক। আর এরা আওয়ামী লীগের লোক কখনোই বাংলাদেশের জন্য কাজ করবে না, আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করবে না। এরা যেভাবেই হোক না কেন আওয়ামী লীগের পক্ষে কাজ করবে, সেটা কিন্তু তারা আবারও প্রমাণিত করেছে। এমন একটা সময় আপনারা যারা এখন পান্নাকে নিয়ে বৈঠক করেন, যারা এখন পান্না তো প্রমাণিত যে 5 আগস্টের পর সে কি বলছে কি করছে, সে তো একজন প্রমাণিত আওয়ামী লীগের। তো তার বৈঠক তো মানে আমরা এটা কি স্পষ্ট যে আওয়ামী লীগের বৈঠক, আওয়ামী লীগের কোনো একটি এগুলা একটা ছিল, সংলাপ ছিল বা আলোচনা ছিল, সেই আলোচনা আপনারা গিয়েছেন, তো অবশ্যই আপনারা অপরাধী। তো স্লোগান হচ্ছে কাদের সিদ্দিকী 2 গেলে কিন্তু আমরা তালে তালে, এই স্লোগান আপনার শুনতে হচ্ছে। কেন শুনতে হচ্ছে? আপনাদের অপকর্মের কারণে শুনতে হচ্ছে।